আচ্ছা, টাকার বিনিময়ে আপনার কাছে আবার কি চায়? আমার সবাই এটাই বলে যে আমি তাদের সাথে অনেক সুন্দর করে কথা বলি, কথা বলার পরে বলে আচ্ছা আপনার যে আমি এটা হেল্প করব তার বিনিময়ে আমি কি পাবো, কিন্তু কোনো এই পর্যন্ত যারা আমারে দিছে, একটা মানুষ আমারে যে 1000 টাকা দিছে, 500 টাকা দিছে, তারাও মানে বিনিময়ে কিছু না কিছু চাইছে, তাদের সাথে আমি যোগাযোগ বন্ধ করেছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমাদের ক্যামেরার সামনে বসে আছে জুলেখা আপু, তার পাশে বসে আছে তার একটি কন্যা সন্তান। তো আমরা তাদের জীবনের গল্পটা শুনবো। আপনারা তাকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বলেছেন অনেকেই তার কোনো এই বয়সের কোনো সন্তান নেই, সেজন্য আমরা তার কথার পরিপ্রেক্ষিতে তার সন্তানকে আমরা আজ আনতে সক্ষম হয়েছি আমাদের এই ভিডিওতে। তো দর্শক, আমাদের সঙ্গে থাকুন আর তাদের জীবনের গল্পটা শুনতে থাকুন। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আপু, আপনার পাশে যিনি বসে আছে উনি কে হয় আপনার? এটা আমার বড় মেয়ে। বড় মেয়ে, আচ্ছা। আপনার বড় মেয়ে, আমরা আজকে ক্যামেরার সামনে আনতে সক্ষম হয়েছি আপনার বড় মেয়েকে। তো তার আগে আমি একটু পিছনে চলে যাব। আপনি প্রবাস থেকে এসেছেন কি জন্যে? ওইখানে অনেক সমস্যা, ওইখানে 2 বছর পর্যন্ত সমস্যায় ছিলাম, ডলারের সমস্যা। ওইখানে কাজ করে শুধু ওই দেশে খাইতে হয়, ওই দেশ থেকে 5000 টাকা মাসে পাঠানোর কোনো ব্যবস্থা নেই। শুধু আমি না, এরকম 1.5 লাখ বাংলাদেশি আছে ওইখানে, সবারই একই সমস্যা। সেজন্য এসেছেন না মেয়েদের মায়া করে এসেছেন? এক তো মেয়েদের মায়া ছাইরেই গেছি যে মেয়েদেরকে ভালো রাখবো তারপর আসবো, কিন্তু এখন ওই দেশের সমস্যার কারণে আসতে হয়েছে। আচ্ছা আচ্ছা। তো আমরা যতটুকু জানতে পেরেছি আপনার এই মেয়েটা একটু শারীরিক প্রতিবন্ধী। সে জন্মের পর থেকে কথা বলতে পারে না, সব সময় সে অসুস্থ থাকে, তার শ্বাসকষ্ট, তাকে অক্সিজেন দিতে হয়, মানে হয়তো 2 মাস 3 মাস পর পর তাকে হাসপাতাল ভর্তি করে রাখতে হয়। এখন করোনার জন্য তার জন্য অক্সিজেন ঘরে কিনা আনা হয়েছে, মেডিসিন আইনা করে দিতে হয়। আচ্ছা, সে কোনো কথা বলতে পারে না? কথা বলতে পারে না, কিন্তু এমনি একটা 2-3 বছরের বাচ্চার যেরকম নলেজ ঠিক ওই রকম নলেজ তার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর নাম কি? নাম মিতু। মিতু। ওর এই যে সমস্যার কথাটা বললেন, এই সমস্যাটা কিভাবে হলো? এটা সমস্যা তো আমার অল্প বয়সে বিয়ে হয়েছে, তখন ডাক্তারে বলছে যে আমার অল্প বয়সে বিয়ে হতে বাচ্চাটা প্রতিবন্ধী হয়েছে, মানে কথা বলতে পারে না। অল্প বয়সে? আপনি কত বছর বয়সে মা হয়েছেন? 12 বছরে, 12-13 বছর। 12-13 বছর বয়সে আপনি মা হয়েছেন। সেজন্য আপনার এই বাচ্চা কি পুষ্টির অভাবে এই মানে সমস্যাটা? একদম একদম ছোট হয়েছে, তার ওজনের অনেক ছোট হয়েছে, তখন তো তেমন কিছু বুঝতাম না, আমি নিজেও ভালো করে কিছু বুঝতাম না। তারপরে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে গেছিল, তারপর হাসপাতাল ভর্তি করে রাখা হয়েছে, তারপর থেকে এই অবস্থা। তার মানে তার পুষ্টির অভাব ছিল। আচ্ছা, তো ডাক্তার দেখিয়েছিলেন আপনি তাকে? ডাক্তার ছোটখাটো ডাক্তার সবসময় এই পর্যন্তই দেখাইতেছি, কিন্তু বড় কোনো ডাক্তার আজও পর্যন্ত দেখাইতে পারি না। কেন? মানে দেখাইতে পারি না, এই অর্থের সমস্যা, নিজে ঠিক মতো চলতে পারতাম না। বাচ্চারে যে এই ছোটখাটো ডাক্তার সবসময় দেখানো হয়, কিন্তু টাকার জন্য কখনই বড় ডাক্তারের কাছে নিতে পারি নাই। আশা ছিল যে বাইরে গেছি, নিজের একটা ঘর তৈরি করে পরে একটা মেয়েরে ভালো একটা ডাক্তার দেখাম, তার আগে তো সমস্যায় বিপদে পড়ে গেল। আচ্ছা, তো আপনার কি বিশ্বাস আছে আপনি যদি ভালো কোনো ডাক্তার দেখাইতে পারেন মেয়েকে, তাহলে মেয়ে সুস্থ হবে? আমি তো মা, আমার পুরো বিশ্বাস যে আমি একটা ভালো ডাক্তার দেখাইতে পারলাম, আমার মেয়ে কথা বলতে পারবে। কথা বলতে পারবে? কোনো ডাক্তারের সাথে আলাপ করেছিলেন? একবার পরীক্ষা করাইছিলাম আমি লেবানন থাকতে, আমার মা রে দিয়া যে ওরে ডাক্তার কাছে নিয়ে ওর পরীক্ষাটি করো, যে ওর কান নাক গলা, তারা কি ডাক্তারের সাথে গেছে বলতে পারি না, তেমন একটা যোগাযোগ আমি তাদের সাথে করতে পারি নাই। ডাক্তারের প্রথম পরীক্ষা করার আগে বলছে যে 100 থেকে 80% ভালো হওয়ার সম্ভাবনা আছে, তারপর পরীক্ষার পরে বলে যে এটা বলতে পারি না, তারা কি করছে তখন আমি নিজে বলতে পারি না। আচ্ছা, এটা কোথায় দেখিয়েছিল ডাক্তার? এটা গাজীপুর দেখাইছিল। গাজীপুর দেখিয়েছিল। আচ্ছা, তো আজকে আপনার মেয়েকে নিয়ে ভিডিওর সামনে আসার মূলত কারণটা কি? মূলত কারণ এক হইছে, আমি বাইরে থেকে আইছি অনেক বিপদে পড়া, আমার
আমার নিজের কোনো ঘর বাড়ি নেই, আমি লেবানন থেকে একটু 3 ডিসিম জায়গা কিনতে পারছি, বাস এটুকুই আমার জীবনের সম্বল। আর আমি ঘরটা পুরাটাই আমার ঋণের মাধ্যমে। আমি এখন আমার এই 7 বছর এই ছোট ছোট বাচ্চাগুলো রাখতে আমি গেছি, এতদিন পর আমি আসছি বিপদে ফেলে। এখন আমি লেবানন থাকতেই মানুষের কাছে হেল্প চাওয়া হয়েছিল, হেল্প পাইয়ে আমি লেবানন থেকে আইছি। এখন পর্যন্ত যে চলতেছি এগুলো মানুষের হেল্পের মাধ্যমে আমি চলতেছি। আমি যদি আজকে বাট্টা খাইছি ওইটা আবার মানুষের হেল্পের মাধ্যমে, আমার নিজের কোনো কিছুই নেই। এখন একটাই কারণ হয়েছে যে আমার দিন যেমন তেমন চলুক, আমার পেটে বাদ যেমনি দিই, আমার তো ঋণগুলো আছে। আমি একটা মহিলা মানুষ, আমি 3-4 লাখ টাকা কোথেকে জোগাড় করবো? একমাত্র আমার এই জমিন বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। এখন এই জন্য আমি মানুষের কাছে একটু হেল্প চাইছি যে আমার তোমরা একটু বাজে মন্তব্য না করে আমার একটু হেল্প কর, আমার এই মেয়েটার দিকে তাকায়। আচ্ছা, এত টাকা আপনি ঋণ করলেন কিভাবে, কি কেনই বা করলেন? ঋণ করছি কিভাবে? মেয়ে প্রথম আমার সাথে পরামর্শ করছিল যে আম্মু 2 লাখ টাকা ব্যাংকের থেকে উঠে ঘরের কাজ ধরি, তুমি প্রতি মাসে মাসে কি টাকা পাঠাইতে পারবা? তখন আমি আমার ম্যাডামদের সাথে আলাপ করলাম যে দেখ, আমার তো নিজের ঘর নাই, আমার একটা ঘর তৈরি করতে হবো, আমার জমি কিনছি, এখন দেশের যে সমস্যা, এটা কবে সমস্যার সমাধান হবো? এই তো সামনের মাসে হয়ে যাবে, চিন্তা করিস না। এরকম করতে করতে তখন হ্যাঁ উৎসাহ পাইয়া মেয়েরে বললাম যে আমার ম্যাডামরা কইছে দেশ ঠিক হয়ে যাবো, তুমি 2 লাখ টাকা উঠাও, আমি আস্তে আস্তে মানে ওই দেশের অবস্থা এমনই ভালো ছিল, তখন এত ভালো কাজ করতে পারছি যে প্রতি মাসে 40-50 হাজার টাকা পাঠানোর মতন ক্ষমতা ছিল। তখন দেশ যখন নষ্ট হয়ে গেছে, তখন তো 10,000 টাকা পাঠাইতে পারি না। তখন ওই আইডিয়া কইরা যে আমি প্রতি মাসে 2 লাখ টাকার কিস্তি 20,000 টাকা আর 30,000 টাকা তো আমি পাঠাইতে পারবো, তাইলে এইভাবে ঘর। কিন্তু তারপরে আস্তে আস্তে মানে 5,000 টাকা পাঠানোর মতন ক্ষমতা হইতেছে না। এভাবে মানে অনেক ঘর দইরা মেয়ে আরো জায়গাতে রেন্টেন কইরা এই ঘর উঠাইছে। আচ্ছা, 2 লক্ষ টাকা ব্যাংক ঋণ, 3 লক্ষ টাকা ব্যাংকের ঋণ, আর এই দরজা টরজা বানাইছে এই জায়গায় আছে 50,000 টাকা, আরেক জায়গায় আছে 50,000 টাকা, সব মিলে মানে 4 লাখ টাকা। সব মিলিয়ে 4 লক্ষ টাকা ঋণ। আচ্ছা, তাহলে আপনি এত টাকা ঋণের বোঝা নিয়ে আপনি যে প্রবাস থেকে চলে আসলেন বাংলাদেশে, এখন আপনি কিভাবে ঋণ পরিশোধ করবেন? এখন পরিশোধ করবো একটাই কারণ ছিল যে আইসা জমিটা বিক্রি করে দেবো। জমিন বিক্রি করে দিলে আপনি কোথায় থাকবেন? এখন করার তো কিছু না, এখন এই জন্যই তো আবার আমি ক্যামেরার সামনে আইসি যে আমার জন্য একটু হেল্প করা হয়, যদি কেউ দয়া মায় হয়। কারণ আমি সারা জীবনই মানুষের বাড়ি বাড়ি ভাড়া থাকছি। এখন আমি এই প্রতিবন্ধী বাচ্চাটা নিয়ে আমার এই বয়সে আমি কাজ না করতে পারলে আমি ভাড়াটাই দেবো কই থেকে। এই জন্য আর কি আবার আমার একটু হেল্প চাওয়া যায়, যদি কোনো মতন আমার এই ঋণটা শেষ করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাকার বিনিময়ে আপনার কাছে আবার কি চায়? আমার সবাই এটাই বলে যে আমি তাদের সাথে অনেক সুন্দর করে কথা বলি, কথা বলার পরে বলে আচ্ছা আপনার যে আমি এটা হেল্প করব তার বিনিময়ে আমি কি পাবো? কিন্তু কি কোনো এই পর্যন্ত যারা আমারে দিছে, একটা মানুষ আমারে যে 1,000 টাকা দিছে, 500 টাকা দিছে, তারাও মানে বিনিময়ে কিছু না কিছু চাইছে। তাদের সাথে আমি যোগাযোগ বন্ধ করে দিছি, ব্লক করে দিছি। বিনিময় চেয়েছে? হ্যাঁ। বিনিময়ে কি চেয়েছে সেটা কি আমি আর ফিরে আর এটারে রিপ্লাই করি নাই যে কি চাই, আমি সাথে সাথে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিছি। মানে আমাদেরকে সেটা বলা যাবে নাকি না সিক্রেট থাকবে? না, ওই রকমই যে আমি তোমার হেল্প করবো, তা আমি কি পাবো? আমিও তো কিছু চাই, যদি আমি যদি যেটা চাই সেটা যদি আমি তোমার সবসময় হেল্প করবো, এরকম ভাবেই বলে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বোন, আপনার মেয়ের সঙ্গে আমরা কথা বলতে পারবো না তাহলে? কথা বলবো না, সে কথা বলতে পারে না। কথা বলতে পারে না। আচ্ছা, আপনার মেয়ের জন্য দর্শকের কাছে কিছু বলার আছে? দর্শকের কাছে বলার আছে যে আমার মেয়েটার মুখের দিকে তাকে যেন আমি তো বাইরেই সবসময় ছিলাম, যেমন 7 বছর বাইরে ছিলাম, এর আগে আমি গার্মেন্টসে চাকরি করছি, মেয়েটার দেখাশোনা করতে পারি নাই। এখন আমার আশা ছিল যে আমি একবারে 2-1 বছর বাইরে বিদেশ করে আমি চলে আমি হয়তো বাড়িতে কিছু করবো, আমার মেয়েটার আমার সাথে এই যতদিন বেঁচে থাকে আমার মেয়েটার সাথে না থাকবো। কিন্তু আমার ভাগ্যটা এখন হয় নাই, হয়তো নিজের একটা ঘর হয়েছে, তারপর ঋণের তলে আছি। আচ্ছা, আপনি আমাদের একটা ভিডিওতে বলেছেন আপনার স্বামীর সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তো সেটা কি আপনি প্রবাস যাওয়ার আগে ডিভোর্স দিয়ে গেছেন নাকি না প্রবাস যেয়ে তাকে ডিভোর্স দিয়েছেন? কোনটা? প্রবাসে যাওয়ার আগেই ডিভোর্স দিয়েছি। প্রবাসে যাওয়ার আগেই ডিভোর্স দিয়েছেন। ডিভোর্সের কতদিন পর আপনার প্রবাস গিয়েছেন? ডিভোর্সের 7-8 বছর পরে আপনি বাইরে যান? 5 বছর। তো ডিভোর্স দেওয়ার মূলত উদ্দেশ্য ছিল কি সেটা একটু বলবেন? মূল উদ্দেশ্য হলো সে আরেকটা বিয়ে করছে, আমি তার প্রথম স্ত্রী। সে বিয়ে করছে যখন আমার এই মেয়েটা যখন 3 বছরের,
এই মেয়েটা যখন 3 বছরের তখন বিয়ে করছি। বিয়ে করার পরে সে চইলা যায়, চইলা যাওয়ার পরে আবার ফিরে আসে, আইসা অনেক হাতে পায়ে ধরে আর এরকম করবো না কইরা কইরা আমারে যেমন একটা বাসা ভাড়া নেয়, বাসা ভাড়া নিয়ে ওইখানে আমার রাইখা হয়তো 15 দিন 1 সপ্তাহ খুব ভালো থাকে, ওই বাজার টাজার সব বাকি টাকি করে কইরা টইরা হঠাৎ করে একদিন সে উদাও মানে সে আর নাই। তখন ওই লোক আসে তো তোমার স্বামী আমার কাছ থেকে চাইল আনছে, তোমার স্বামী আমার কাছে তরকারি আনছে, তোমার স্বামী আমার কাছে মাছ আনছে, এত টাকা পাই। তখন আমার ঘরে যেই হাড়ি পাতিল চকি টকি বিছনাপাটি থাকে ওগুলা দিয়া মানুষের আবার আমার মার কাছে আমার ভাইয়ের কাছে আইতে হয়। এরকম কইরা যেমন আবার কয়েকদিন পরে এসে সবার হাতে পায়ে ধরে আমি আর এরকম করবো না করতে করতে আমার আরো 2টা মেয়ে হইলো। তারপরে দেখি যে না মেয়ের একটু বড় হইতেছে, তার পরিবর্তন কোনোটাই ফিরতেছে না, সে এরকমই করতেছে। তারপর তারা ডিভোর্স দিলাম যেন সে আমার বাচ্চাদের কাছে আসতে পারে কিন্তু যেন আমার কাছে না আসতে পারে। আচ্ছা, তো বাচ্চা আপনার মেয়েদের সঙ্গে কি তার সম্পর্ক আছে এখনো? আছে, মাঝে মধ্যে কথা টথা হয়, মেয়েদেরকে দেখতে আগে আসতো কিন্তু আমি আসার পরে আর খোঁজ খবর নেই। আপনার সঙ্গে কোনো কথাবার্তা হয় না? তো আপনি তো তাকে ডিভোর্স দিয়ে 5 বছর পরে আপনি প্রবাসে পাড়ি জমিয়েছেন, তাই না? তো সেকেন্ড টাইম বিয়ে শাদীর চিন্তা ভাবনা করলেন না কেন? তো সেকেন্ড টাইম যদি আপনি বিয়ে শাদী বসতেন কারোর সঙ্গে তাহলে তো আর আপনার প্রবাস হয়তো যাওয়া লাগতো না। ওই রকম প্রস্তাব পাই নাই যে এটা ভুল। আমি গার্মেন্টসে চাকরি করতাম, অনেক মানুষই প্রস্তাব দিত কিন্তু যখন দেখতাম আমার 3টা মেয়ে আছে প্রস্তাব দিয়েও মানে 3টা মেয়ে আছে তখন তারা আর কি তেমন একটাই করতো না, তারা আমার মাথায় ওগুলা কখনোই ঘুরতো না। কারণ আমার একটাই যে আমার বাচ্চাদেরকে ভালো রাখবো, ভালো খাওয়াবো, ভালো কিনতাম মানে ওই রকম। কিন্তু অনেক মানুষ আমার প্রস্তাব দিত, দিলে আমি বলতাম যে আমার 3টা বাচ্চা আছে, তখন তারা বলে আমি মিথ্যা কথা বলি। তারা তখন যাচাই করতো, যাচাই করার পরে দেখছে আসলে আমার 3টা মেয়ে আছে, তখন তারা আমার। আচ্ছা, এখানে আমার কথাটার কারণটা হচ্ছে আপনার তো 3টাই মেয়ে, 2টা মেয়ের আমরা যতটুকু জানতে পেরেছি এখানে এসে আপনার সঙ্গে কথা বলে 2টা মেয়ের বিয়ে দিয়েছেন, আর পাশে যিনি বসে আছে তার প্রতিবন্ধীর কারণে বিয়ে হচ্ছে না। তো মেয়েদেরকে বিয়ে দিলে তো মেয়েরা পরের ঘরে চলে যাবে, আপনি তো একা হয়ে যাবেন, আপনার তো আর পাশে কেউ থাকবে না। আমার পাশে কেউ থাকবে না, এখন তো আমার বিয়ে হওয়ার সময় নেই, কারণ আমার বয়স না। বিয়ে বসার আমি তো তখনকার সময়ের কথাটা বলতেছি। তখন তার ওই চিন্তা ভাবনা করে চলাফেরা করি না যে আমার একটা সময় বা মেয়েদেরকে পরে বাড়ি দিব, আমার যে মানুষ লাগবে। কারণ আমার চিন্তা আমার মেয়েদের জন্য আমি কাজ করবো, আমার মেয়েদেরকে ভালো পিন্দাবো, ভালো খাওয়াবো, ভালো ঘর বাড়ি করে দেবো, মানে আমার এই এখন পর্যন্ত এই চিন্তা, আর কিছু চিন্তা করি। খালি মেয়েদের চিন্তা করছেন, নিজের চিন্তা করেন নাই? নিজের কোনো চিন্তা আমি কখনই করি নাই। এখন নিজের চিন্তা করেন না? এখনো নিজের চিন্তা করি না, এখন চিন্তা করি যে আমি যেহেতু আমার নিজের একটু জায়গা হয়েছে, আমি ঘর বাড়ি কইরা থাকবো, আমি হয়তো একটা গরু বাছুর পালবো, সেলাই মেশিন আছে, কিছু কাজ করবো, আমার মেয়েটার সাথে রাখবো, বাস এইটুকু। মা যতদিন বাচ্চা থেকে মাটার সাথে থাকবে। আচ্ছা 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 বোন, আরেকটি বিষয় জানার ছিল। আপনি যে এত অভাবী মানুষ, তো আপনার আত্মীয় স্বজনের মধ্যে প্রভাবশালী বা টাকা পয়সাওয়ালা কোনো আছে কেউ আপনাকে একটু সাহায্য করবে বা একটু হেল্প করবে? না, আমার ওই রকম আত্মীয় স্বজন তো কতই আছে, কিন্তু আমার নিজস্ব আত্মীয় স্বজন বলতে যে আমার রক্তের একটা ভাই একটা বোন, তারাই আমার মতনই সমস্যা। ওরাই সবাই একই অবস্থা, কেউ যে কেউ হেল্প করবো এরকম কোনো ই নেই যে আমি পারলে আর ওদের হেল্প করতে চাই। আর এমনি তো আত্মীয় স্বজনরা এখন তো দেশের অবস্থা খারাপ, কেউই কারো দিকে তাকায় না। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বোন, আমরা গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনার লাস্ট ছোট করে কিছু বলার আছে কিনা? এখন দর্শকের উদ্দেশ্য বলবো যে আপনারা যদি আমার ভিডিওটা আপনারা দেখেন তাহলে আমাকে একটু হেল্প করবেন, একদম সাদা মনে, কোনো কুমতলবে আমাকে হেল্প করবেন না। কুমতলবে হেল্প করলে আমি সাথে সাথে নাম্বারটা ব্লক দিই। এমনও মানুষ আছে যে 10টা সিমও চেঞ্জ করছে আমার জন্য, বারবার বলে তুমি আমার নাম্বার ব্লক করছো, আমি আবার নাম্বার দখল করছি। এই যে কাজগুলো করেন বা এগুলো কেন করেন, কিসের জন্য করেন? আমার দরকার হেল্প। আপনি বলেন আমার বন্ধু হইবেন, এটা হইবেন, আগে আমার হেল্প করলে তো বন্ধু এরকম কতই পাওয়া যায় যে আমার এই বিপদের সময় যদি আমাকে হেল্প করেন, হেল্প করতে আমার এই বিপদের পাশে থাকলে ভাই বন্ধু, মানুষ শুধু বন্ধু কারে বলে যে একজন ভালো মনের মানুষ, যে হয়তো আমার খোঁজ খবর রাখে, আমার সবকিছু দেখে দূর থেকে, আমাকে একটু হেল্প করে, এই আমার বন্ধু। আপনারা কিসের বন্ধু হওয়ার জন্য আমাকে ফোন দেন 10টা সিম ব্যবহার করে? এগুলা ভাই আপনারা করবেন না। আপনারা ওই সিমগুলা না কিনা ওই সিমগুলা টাকা আপনাদের ফ্যামিলির কাছে দিবেন। আর আমি আপনাদের কাছে কারো কাছে এইরকম কোনো রেকর্ড নাই যে আমি প্রেমের অভিনয় কইরা ছলনা কইরা কারো কাছে টাকা নিছি। আমি কারোর সাথে এরকম অভিনয় আয়োজন বন্ধ করি নাই।
যারা আমার অভিনয় করার কথা কইছে যে তুমি আমার ভালোবাসার কথা কও, আমি তোমার টাকা দিব, সাথে সাথে আমি নাম্বার ব্লক করে দিছি। তাহলে এরকম কথা কই যে আমি টাকা নিতে পারতাম, অনেক নিতে পারতাম, আমি এরকম করে কারো কাছ থেকে টাকা নিই না। আপনারা যদি ভালো মনে আমাকে একটু হেল্প করতে চান করবেন, না করলে আমার জন্য একটু দোয়া করবেন, যেন আমার মানুষের হেল্প দরকার না লাগে, আমি যেন আল্লাহ যেন আমার এই হেল্প, এই বিপদ থেকে যেন আল্লাহ যেন আমাকে রক্ষা করে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার জন্য, আমার মা, আমার মেয়েদের জন্য দোয়া করবেন সবাই, আমি আপনাদের জন্য দোয়া করবো। আর যাদের চ্যানেলের মাধ্যমে আমি আজকে সাক্ষাৎকার পেয়েছি, ওনাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওনারা অনেক ভালো মনের মানুষ। আমার আর কিছু বলার নেই। ঠিক আছে বোন, আপনিও ভালো থাকবেন। আমরা দোয়া করি আপনার পাশে যে মেয়েটি বসে আছে, আপনার মেয়ে, আমরা তার জন্য দোয়া করি, সেও ভালো হোক বা তার উন্নত চিকিৎসা হোক, এই দোয়াই করি। দর্শক, আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, যদি আমাদের এই প্রোগ্রামটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। আর প্রতিদিন এই ধরনের আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। দর্শক, যেখানে থাকুন ভালো থাকুন, ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ।